সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান, জনপ্রিয়তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক অনুষ্ঠান ফেসবুকের সাতকাহন। ফেসবুক একটি জনপ্রিয়তম সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটির পরিচালনা সাধিত হয় অ্যাপসের মাধ্যমে। আর সাতকাহন শব্দটির অর্থ বিশদ বা বিস্তারিত। এই দুয়ে মিলে আমাদের এই অনুষ্ঠানটির যে অর্থ দাঁড়ায় সেটি হচ্ছে ফেসবুক সম্পর্কিত বিস্তারিত বা বিশদ আলোচনা। আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা সেই বিশদ আলোচনার নিরিখে চেষ্টা করি ফেসবুকের ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরবার। আজকের অনুষ্ঠানেও তার ব্যত্যয় হবে না। প্রিয় ফেসবুক ব্যবহারকারী বন্ধুরা, ফেসবুকের মাধ্যমে শুধু যে বিনোদনই গ্রহণ করা যায় তাই কিন্তু নয়, বা শুধুমাত্র যে এটি কালক্ষেপণের নিমিত্ত তাও কিন্তু নয়, বরং ফেসবুকের মাধ্যমে অনেক শিক্ষামূলক বিষয়কে ছড়িয়ে দেওয়া যায়, অনেক শিক্ষামূলক কার্যক্রমকে গ্রহণ করা যায়। আর যখন ফেসবুকের মাধ্যমে এ ধরনের শিক্ষা সম্প্রসারী বা শিক্ষাবান্ধব কার্যক্রমগুলোকে গ্রহণ করা যায়, তখন আমরা বলতে পারি যে ফেসবুক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির বা অ্যাপসটির একটি আলাদা উপযোগিতা রয়েছে। তেমনি একটি উপযোগিতা সম্পন্ন ফেসবুক গ্রুপ, যেটির কাজই হচ্ছে ইংরেজি শিক্ষাকে ছড়িয়ে দেয়া বা ইংরেজি শিক্ষার দক্ষতাকে আরও বেশি করে সবার মাঝখানে সঞ্চার করা, তেমনি একটি গ্রুপের অ্যাডমিনের সাথে আমরা কথা বলে আসব, শুনে আসব গ্রুপটির আদ্যপান্ত সম্পর্কে এবং তার চিন্তাভাবনা সম্পর্কে। সার্চ ইংলিশ গ্রুপের প্রতিষ্ঠা বা এই গ্রুপটা শুরু হয় 2016 সালের 1 জুলাই থেকে। তার মানে প্রায় 8 বছরের মতো বয়স হয়ে গেছে এই গ্রুপের। এই গ্রুপের সদস্য সংখ্যা এখন 32 লাখের মতো। এবং এটার শুরুটার পেছনের গল্পটা হচ্ছে এরকম যে আমি ইংরেজি নিয়ে লেখাপড়া করি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে। আমার অনার্সের সাবজেক্ট ছিল হচ্ছে ইংরেজি সাহিত্য বা লিটারেচার, এবং মাস্টার্সে ছিল হচ্ছে ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, কীভাবে ইংরেজি ভাষা শেখাতে হবে সেটা নিয়ে। তো তখন পড়তে গিয়ে যেটা আমার মনে হয়েছিল যে আমি যেই লেখাপড়াটা করছি সেটা তো সারা দেশের লোকদের মাঝে যদি কোনোভাবে ছড়িয়ে দেওয়া যায়, কারণ ইংরেজি আমাদের দেশে একটা বড় সমস্যা, শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে ইংরেজিতে দুর্বলতা। যে বছর ইংরেজিতে পরীক্ষার প্রশ্ন সহজ হয় সেই বছর এসএসসি এইচএসসিতে পাসের হার বেশি থাকে, এবং যে বছর পরীক্ষার প্রশ্ন কঠিন হয় ফেলের হার বেশি থাকে। এটি প্রচলিত একটি কথা। এবং চাকরি পরীক্ষাতেও ইংরেজি একটি বড় সমস্যা, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাতেও ইংরেজিতে ফেল সবচেয়ে বেশি করে। এই জিনিসগুলো আমরা সবাই জানি। তাছাড়া যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশে কাজ করছেন তাদেরও ইংরেজি ভাষায় দক্ষতার একটা বড় সমস্যা বলে আমাদের মনে হয়। তো এইসব মিলিয়ে আমার তখন থেকে চিন্তা ছিল, সেই 1997 সাল থেকে চিন্তা ছিল যে এমন কিছু করতে পারা যাতে করে আমি দেশের যে ইংরেজি দক্ষতা বৃদ্ধি বা ইংরেজি শিক্ষার কোনো না কোনোভাবে অবদান রাখতে পারবো, যেহেতু আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডে ছিল এটা। 2014 সালে যখন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইকা প্রতিষ্ঠা হয়, তখন ই কমার্সের মতো একটি নতুন বিষয়কে সারা দেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়ে আমার উপর, এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে বা ফাউন্ডার প্রেসিডেন্ট হিসাবে। তো তখন আমার মনে হয়েছিল এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফেসবুক, কারণ আমরা যাদের নিয়ে চিন্তা করছি, কাজ করছি ই কমার্সে, তারা সব তরুণ প্রজন্ম, এবং তারা মূলত ফেসবুকেই সময় কাটায় বা সোশ্যাল মিডিয়াতেই সময় কাটায়। তো এইভাবে 2 বছর যাওয়ার পরে তখন আমার মনে হলো যে আমি ফেসবুককে ব্যবহার করে ই কমার্সের মতো নতুন একটি বিষয়কে যদি সারা দেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে কেন যেই বিষয়টা নিয়ে আমি লেখাপড়া করেছি ইংরেজি না কেন, সেই চিন্তা থেকে আসলে সার্চ ইংলিশ গ্রুপটা শুরু হয়, এবং একদম শূন্য থেকে শুরু হয়। এখন এর মেম্বার সংখ্যা হচ্ছে 32 লক্ষ। তার মধ্যে হচ্ছে 8 লক্ষ অন্যান্য দেশ থেকে আর 24 লক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে। এবারে আমরা এই গ্রুপটির একজন সদস্যের কাছে চলে যাব, তার মুখ থেকে শুনে আসব যে এই গ্রুপটি থেকে তিনি কিভাবে উপকৃত হয়েছেন ইংরেজি শিক্ষার ব্যাপারে। আমি সার্চ ইংলিশ গ্রুপে জয়েন করি 2021 সালে। তখন জয়েন করার পর প্রথম এই গ্রুপটা আসলে কি কাজ করে এটা বুঝতে অনেক সময় লেগেছিল। পরে রাজীব আহমেদ স্যারের পোস্ট দেখে এবং ওনার গাইডলাইন তা দেখে আমি যেটা দেখলাম যে এখানে হলো যে এটা এমন একটা গ্রুপ যেখানে আপনি নিজের ইচ্ছে মতো পোস্ট কমেন্ট করা যায়, এবং এখানে কেউ এসে কখনো বলে না যে আপনার এই গ্রামাটিক্যাল মিস্টেকটা হয়েছে বা আপনার এই ওয়ার্ডটা ভুল হয়েছে, ভোকাবুলারি কোনো ভুল হয়েছে, এই ধরনের কোনো ধরনের ভুলটা কেউ দেখিয়ে দেয় না। এবং এটার কারণে আমরা যে
ভয় বা লজ্জা পাই যে আমাদেরকে মানুষ কি বলবে যে আমরা এত বড় হয়ে বা এত পড়াশোনা করেও ইংলিশটা ঠিকমতো বলতে পারছি না বা লিখতে পারছি না। তো এই ধরনের বিষয়গুলো থেকে এই গ্রুপটাতে আমরা অনেক বেশি স্বাধীনতাটা লাভ করি। আমি এখন এখানে পড়াশোনা করে এবং এখানে নিয়মিত সময় দেওয়ার মাধ্যমে অনেক বেশি লাভবান হয়েছি। ভয় লজ্জা এই জিনিসগুলোকে দূর করে এখন একটা ভালো একটা অবস্থানে আসতে পেরেছি। একজন শিক্ষাবিদের কাছে চলে যাচ্ছি, তিনি আমাদের বলবেন যে ফেসবুকের মাধ্যমে এ ধরনের ইংরেজি শিক্ষাদান কতখানি সফল হতে পারে এবং সেক্ষেত্রে এই গ্রুপগুলোর আরও বাড়তি কী কার্যক্রম গ্রহণ করা যায়। আমরা লক্ষ্য করে থাকব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের ইংরেজি শেখানো হয় প্রাতিষ্ঠানিকভাবে, অনেক সময় দেখা যায় কিছু কিছু ছাত্রছাত্রী সেটাকে খুব একটা ধারণ করতে পারে না, খুব একটা সেখান থেকে স্কিলফুলি সেটাকে শিখতে পারে না। তো যখন তারা কর্মক্ষেত্রে আসে দেখা যায় যে তারা খুব একটা কর্মক্ষেত্রের সাথে উপযোগী পরিবেশের যে ধরনের ইংরেজি বলা দরকার বা ইংরেজি শেখা দরকার সেটা দেখা যায় যে তারা অনেক সময় করতে পারে না। সেটা তারা হয়তো ডিফারেন্ট কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এতদিন শেখার চেষ্টা করেছে। সেক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হলো যে প্রথমত তো অ্যাক্সেসিবিলিটি, সেখানে ফিজিক্যাল জিওগ্রাফিক্যালি অ্যাক্সেসিবল হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা থাকতে হবে সে ধরনের একটি প্রতিষ্ঠানে শেখার জন্য। তো ফেসবুকের মাধ্যমে যে ইংরেজি ভাষা অথবা দক্ষতাটা শেখানো হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা ইউনিভার্সাল অ্যাক্সেস তৈরি করবে তরুণ তরুণীদের জন্য যারা ডিফারেন্ট পর্যায়ে ভবিষ্যতে ইংরেজিতে কোনো ধরনের কর্মদক্ষতা অর্জন করতে চান, সেটা জব হতে পারে, হায়ার স্টাডিজ হতে পারে, এবং যারা খুব রিমোট এরিয়াগুলোতে আছেন যেখানে খুব ভালো ইংরেজি শিক্ষক পাওয়া যায় না এবং যেখানে হচ্ছে যে টিউশন ফিজ হাই, সেইখানে কিন্তু তাদের জন্য অ্যাক্সেসিবিলিটিটা কম থাকে। আরেকটি বিষয় হচ্ছে তারা অনেক লজ্জা বোধ করেন পাবলিকলি একটা ফর্মাল প্লেসে গিয়ে সবার সামনে আমি ইংরেজি জানি না এ ধরনের একটা উপস্থাপনা তারা পছন্দ করেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেজগুলো থেকে শেখার ক্ষেত্রে আমার কাছে আমার একটা কনফিডেন্সিয়ালিটি থাকে, তারা অনেক কমফোর্টেবল ফিল করেন, তারা মনে করেন যে প্রাইভেসি থাকে এবং হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ হয়। অন্য আরেকটা কমিউনিটি যাদের সাথে তাদের ফেস টু ফেস ইন্টারাকশন নাই, তারা কিন্তু সেই কমিউনিটি কীভাবে ইংরেজি শিখছে, কীভাবে কাজে লাগাচ্ছে সেটা জানতে পারে। তো আমার কাছে শুধু ইংরেজি না, আমি আজকাল দেখেছি যে অনেকে জার্মান শিখছে, ফ্রেঞ্চ শিখছে, অনলাইনে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জাপানিজ শিখছে। তো আমার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা অনেক বেশি তাদেরকে সাহায্য করবে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ডাইভার্সিটিটা তারা শিখবে, ইংরেজিটা কোথায় ব্যবহার করা যায়, কনফিডেন্স বিল্ডিং হবে তাদের। আরেকটা হচ্ছে তাদের ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট অকুপেশনাল গ্রুপের সাথে তাদের ইন্টারাকশানে সহজ হবে, ইন্টারন্যাশনাল এক্সপোজারটা তাদের বাড়বে। এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি পজিটিভ তরুণ তরুণীদের জন্য। তারা যদি এই ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে শিখে থাকে, আমি নিজে এটাকে ব্যক্তিগতভাবে অনেক ইতিবাচক মনে করি। বাংলাদেশ টেলিভিশনের প্রিয় দর্শক বন্ধুরা, এবারে চলে যাব আমাদের ফেসবুক পেজে তথা বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে, যেখানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট পোস্ট করে আমাদের সমৃদ্ধ করেছেন। তা থেকে উল্লেখযোগ্য কয়েকটি পাঠ করে তার উত্তর প্রদান করব এখন। একজন দর্শক কমেন্ট পোস্ট করে লিখেছেন যে ফেসবুক আমাদের পরিবার বিচ্ছিন্ন করে তুলছে, কারণ একই পরিবারে একই সাথে অবস্থান করেও অনেকে যার যার ঘরে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে এবং পরিবারের সদস্যদের চেয়ে ফেসবুককে বেশি গুরুত্ব দেয়। আপনার পর্যবেক্ষণটি যদি সত্য হয়ে থাকে তবে সেটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে এরকম দৃষ্টান্ত বোধ করি নিঃসঙ্গই বটে। তবে একই পরিবারে বসবাস করেও যদি আন্তঃসম্পর্কের ভিত্তি দুর্বল করে দেয় ফেসবুক, তাহলে সেক্ষেত্রে তো বলতেই হবে যে ফেসবুকের পরিমিত ব্যবহার করা একান্ত বাঞ্ছনীয়। আর নইলে যেটি হবে, যেভাবে আমরা ফেসবুকের কারণে বন্ধু বান্ধব বা পরিবার বিচ্ছিন্ন হচ্ছে, সেভাবে একদিন হয়তো বা পরিবার বিচ্ছিন্ন একটি সত্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে বাধ্য হব অনিচ্ছা সত্ত্বেও। তাই আমাদের সকলেরই উচিত পরিবারকে সময় দিয়ে, আমাদের পরিপার্শ্বকে সময় দিয়ে, আমাদের বন্ধু মহলকে সময় দিয়ে তারপরই ফেসবুকটির ব্যবহার করা। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক কমেন্ট পোস্ট করে লিখেছেন যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ফেসবুকে অনেকেই আসসালামু আলাইকুম লিখে একটি পোস্ট দিয়ে সকলের প্রতি আহ্বান জানান, যাতে করে সকলেই তার উত্তর দেয়। এতে করে তিনি তার পোস্টে কমেন্ট এবং লাইক বৃদ্ধি করে নেন। এ ধরনের পোস্ট ইসলাম সম্মত কি না, এ ধরনের পোস্ট ইসলাম সম্মত কি না, বা ইসলাম ধর্ম এ ধরনের পোস্টের ক্ষেত্রে সমর্থন দান করে কি না, সেটি জানবার জন্যে আমরা এখন চলে যাব একজন ইসলামী চিন্তাবিদের কাছে, শুনে আসব এই বিষয়ক তার ব্যাখ্যা। সুপ্রিয় দর্শক শ্রোতা, উনিকেই আমরা ফেসবুকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু লিখে আবার এর উত্তর দেওয়ার জন্য বাধ্য করি। এই বিষয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। মূলত বিষয়টি হচ্ছে সালামের বিষয়টি অত্যন্ত উত্তম একটি কাজ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসালামু আলা মান তারিফু ওয়া মান লা তারিফ, তোমরা সালাম প্রদান করো
যার সাথে তুমি তোমার পরিচয় আছে এবং যার সাথে তোমার পরিচয় নেই সকলকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ। এবং কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তখন কি করো, এর চেয়ে আরও শ্রেষ্ঠতর ভাবে তুমি তার উত্তর দাও, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। কিন্তু ফেসবুকে যে এইভাবে লিখে আমরা সালামের উত্তর কামনা করি, ভিউ কামনা করি, এটি মূলত উত্তর দেওয়া জরুরি নয়। এমনিও কোনো মজলিসের মধ্যে যদি অনেক মানুষ থাকে, এই সময় যদি কেউ সালাম দেন তাহলে একজন উত্তর দিলেই কিন্তু সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে ফেসবুকও যেহেতু একটা ভরা মজলিস, একটা বিশাল একটা আমাদের একটা ক্ষেত্র, এখানেও কেউ একজন উত্তর দিলেই আসলে মূলত উলামা ইকরামরা বলেন যে এটির ফরজে মানে ওয়াজিবিয়াত যেটি আছে, আবশ্যকতা যেটি আছে সেটি আদায় হয়ে যাবে। ফেসবুক চলে প্রয়োজনে, আবার ফেসবুক চলে হরষে, ফেসবুক চলে মহোৎসবে বাঙালির নববর্ষে। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান পর্যবসিত হলো তার আলোচনা অংশে। এই অংশে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ফেসবুকে আমরা বাংলা নববর্ষ বরণের পূর্বাপর প্রতিচ্ছবিটি কেমন দেখতে পাই। এই যে নববর্ষ, তার প্রতিচ্ছবি নানাভাবে আমরা ধারণ করি, ব্যক্তিগতভাবে পালনের পাশাপাশি এটি ফেসবুকেও আমরা ছড়িয়ে দিই। সেজন্য আমাদের আজকের অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনার উন্মেষ। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অভ্যাগত। আসুন দর্শক, আমরা পরিচিত হইনি তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল জলিল ভুইয়া এবং রয়েছেন এ প্রজন্মের একজন মডেল সাবরিন ইসলাম। অতিথিদ্বয়, আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আমি জনাব আব্দুল জলিল ভুইয়া আপনাকে প্রশ্ন করব যে পয়লা বৈশাখের তো একটি অসাম্প্রদায়িক চেতনা বা বার্তা রয়েছে, যেটিকে আমরা পয়লা বৈশাখ বা বাঙালির বর্ষবরণের মূল তাৎপর্য বলতে পারি। ফেসবুকের মাধ্যমে কি এই নববর্ষের তাৎপর্যটি সর্বক্ষেত্রে বা সবার ক্ষেত্রে রক্ষা করা সম্ভব হচ্ছে? এটা নির্ভর করছে ফেসবুকটা কোন পর্যায়ে আছে, যে এটার মধ্যে সকলে প্রবেশ করতে পারে কিনা। এটা সর্বজনীন করতে হলে যাতে সবাই এটার মধ্যে প্রবেশ করতে পারে, এটা সবাই দেখতে পারে, তাহলে পরে কেবল এটা সম্ভব হবে। আর বাংলা নববর্ষ বাঙালির একটা ঐতিহ্য। বাঙালি যে বাঙালি তার প্রমাণটা হচ্ছে, প্রথমে প্রমাণটা হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে পরে আপনি দেখবেন আমাদের এক সময় গৃহস্থ ঘরে আপনার হালখাতা খোলা হতো, সেই সময় আপনার মিষ্টি বিতরণ করা হতো। তখন মিষ্টি না, মন্ডা বিতরণ করা হতো, মুরকি মুড়ি এই সমস্ত আপনার পহেলা বৈশাখে খেতে দেওয়া হতো এবং গ্রামের মধ্যে বিভিন্ন পর্যায়ে মেলা হতো। আপনি উপস্থাপনায় যে কথাগুলি বলেছেন যে এটা একটি অসাম্প্রদায়িক উৎসব, সকল বাঙালির ধর্ম মত নির্বিশেষে বাঙালির জন্য পহেলা বৈশাখ আপনার তার পরিচয়। বাংলাদেশ হওয়ার পরে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা যদি আমরা চিন্তা করি, আপনি জানেন যে এটা ঢাকা শহরে এটা শুরু করে আসলে ছায়ানট। তার এটা খুব সময় 1967 সনে এই রমনার বটমূল যেটা বলা হয়, সেই রমনার বটমূলের অনুষ্ঠানের মধ্য দিয়ে আস্তে 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 সারা বাঙালির উৎসবে পরিণত হয়েছে রমনার বটমূলের সেই অনুষ্ঠানটি। আজও সেটা ঐতিহ্য বহন করে চলেছে। আস্তে আস্তে আপনি কিছু রাজনৈতিক কথাও এখানে এসছে। আপনি দেখবেন যে যারা সাম্প্রদায়িক, যারা জঙ্গিবাদের রাজনীতিটাকে প্রচার করতে চায়, ধারণ করে এবং প্রচার করতে চায়, তারা কিন্তু এই বাংলা নববর্ষের বিরুদ্ধে, এবং তারা এটাকে একসময় প্রচার করার চেষ্টা করে যেটা হিন্দু বাঙালি হিন্দুদের একটি অনুষ্ঠান, এটা মুসলমানের না। কিন্তু এটা আসলে হচ্ছে, আপনি দেখেন প্রত্যেকটা দেশেরই একটি, প্রত্যেকটা জাতির এক একটা সংস্কৃতি আছে, এক একটা ঐতিহ্য আছে। আমাদের বাংলাদেশের কিংবা পৃথিবীতে যে বাঙালিরা আছে তাদের প্রধান বৈশিষ্ট্যের একটি হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমাদেরকে অসাম্প্রদায়িক হতে শিখিয়েছে। পহেলা বৈশাখ আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাকে উদ্বুদ্ধ করেছে, বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে।
বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে। কাজেই এই যে আপনার আমি বাঙালি, আজকে এই জায়গাটিতে বসে যে বাংলা ব্যাপারে কথা বলছি, এই বাঙালি পহেলা বৈশাখ এবং বাংলা ভাষা আমাকে স্বাধীনতায় উন্নীত করেছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আপনি দেখবেন বিভিন্ন সময়ে আপনার এই বাঙালির ঐতিহ্যের কথা বলেছে। আমাকে আমার ইতিহাসের কাছে, আমার পরিচয়ের কাছে, আমার শেকড়ের কাছে নিয়ে যায় আমার বাংলা। কাজে বাঙালির ঐতিহ্য আপনার হচ্ছে পহেলা বৈশাখ। বাঙালি সংস্কৃতির যত বেশি ফেসবুকে ছড়ানো যাবে তত বেশি আমরা বাঙালি সংস্কৃতিকে জানতে পারবো। এবং এটা সকলে আজকে দেখবেন যে আপনি যদি স্মার্টফোনের কথা চিন্তা করেন তাহলে এর মাধ্যমেও কিন্তু বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া যায়। আপনি তো তরুণ প্রজন্মের একজন ফেসবুক ব্যবহারকারী। আপনি যখন ফেসবুক ব্যবহার করেন, বিশেষত পয়লা বৈশাখে অথবা নববর্ষ বরণের ক্ষেত্রে, তখন কি আপনার কাছে মনে হয় যে এই যে পয়লা বৈশাখের যে একটি বার্তা রয়েছে বা একটি তাৎপর্য রয়েছে, যে সেটি হচ্ছে আমরা অসাম্প্রদায়িক একটি জাতি গোষ্ঠী এবং সবাই মিলেই ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, সকল শ্রেণীর ব্যবধান ঘুচিয়ে সেই উৎসবে আমরা মিলিত হই, তো সেই মূল বার্তাটিকে ধারণ করে কি ফেসবুক ব্যবহার করছেন আপনারা, নাকি শুধুমাত্র নিজেকে তুলে ধরবার জন্যে এবং নিজের প্রদর্শনীর জন্যে যে আমি কি চমৎকার পোশাক পরেছি, আজকে পয়লা বৈশাখের দিন কেমনভাবে সেজেছি, সেটি খালি তুলে ধরবার জন্য ফেসবুকটা ব্যবহার করেন? আমি যেরকম সেজেছি আমি একটু চাই আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির মানুষজন একটু দেখুক, অবশ্যই আমি এটা চাই। বাট আমি এটাও চাই যে একটা ভালো কোনো কাজ আমি ফেসবুক দিয়ে যেন সবার মাঝখানে প্রচার করতে পারি, যে আমি একটা ভালো কাজ করছি বা একটা ভালো কিছু হচ্ছে, এরকম কিছু। তো ফেসবুকটা আসলে ইউজ করা যায় দুভাবেই, আপনি ওটা খারাপভাবে ইউজ করতে পারেন, ভালোভাবে ইউজ করতে পারেন। তো আমি এখনকার প্রজন্মের মধ্যে দেখলাম এরা আসলে অনেক ভালো ভালো কাজ কিন্তু ফেসবুক দিয়ে প্রচার করে করে বারবার করছে, অ্যান্ড ফেসবুক থেকে আমরা জেনে ওই সব কাজে নিজেদেরকে যুক্ত করছি। যে কোনো ভলান্টিয়ারিংয়ের কাজ হোক, মানুষকে সাহায্য করা, বা কোনো একটা আমরা একটা প্রোগ্রাম করব একসাথে সবাই যাওয়া, এগুলো আমরা ফেসবুক দিয়ে করছি। তো আমার দেখা অনুযায়ী আমার বন্ধু বান্ধবরা বা আমি যতটুকু সম্ভব আমরা ভালো কাজ করার ট্রাই করছি ফেসবুক দিয়ে। পয়লা বৈশাখ যারা উদযাপন করছে সে একই প্রজন্ম কিন্তু 31 উদযাপন করছে, কিন্তু কেউ করছে খুব বেশি আড়ম্বরে আর কেউ করছে অনাড়ম্বরে। তাহলে এখন আমরা কিভাবে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি যে 31 আঙ্গিকে যাতে করে সে পয়লা বৈশাখটি পালন না করে? ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের বাঙালিরা একটা পোশাকের কথা সাবরিনা যেটা আলোচনা করছিল, যে পোশাক, এই যে ধরেন বাঙালির পোশাক হচ্ছে সেদিন দেখবেন আপনার যে সকলেই পাঞ্জাবি পায়জামা পরার চেষ্টা করে, বাঙালির যে ঐতিহ্য নিয়ে যেটা আপনার বাঙালির পোশাক আছে সেই পোশাকটা পরার চেষ্টা করে এবং সকলেই পরে। মেয়েরা শাড়ি পরে সেজে গোজে বের হয় সকালে, আপনার বের হয়ে আপনার বাঙালি হয়। আপনি পান্তা ভাতের কথা বলেছেন, যে আপনার সেদিন যে পান্তা ভাত খায় না সে ওইটা তো শুরু হয়েছে আমাদের কৃষক সমাজ, আপনার সেই আমাদের গ্রাম্য সমাজের কথা। তখন তো বাঙালি মানে বাঙালি মনে প্রাণে হয়েছে, হয়তো প্রকাশটা হয় নাই, বাঙালি ছিল। আপনার আর 31 হলো আপনার রাত 12টা 1 মিনিটের পরে আতশবাজি করে ইত্যাদি ইত্যাদি, আপনার আরও কিছু যেটা আপনার আমার বাঙালি সংস্কৃতির সাথে যায় না। বাঙালি সংস্কৃতি আপনি দেখবেন পহেলা বৈশাখে আমরা কি কি জিনিস খাই, ইলিশ ভাজা খেতে পছন্দ করি, ইলিশ পান্তা খেতে পছন্দ করি, আর 31 আমরা কি খেতে পছন্দ করি, এটার একটা প্রধান এবং মৌলিক পার্থক্য আছে। এক সময় আমরা শুধুমাত্র মাঠে ময়দানে সমাবেশ ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হতো, যারা উপস্থিত থাকতো কেবল তারাই সেই অনুষ্ঠানটা দেখতে পেত। আজকে ফেসবুকের কল্যাণে এবং আমরা যদি আরেকটু চেষ্টা করি এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি। বাঙালি সংস্কৃতিটা এত মানে উন্নত মানের, যেই সংস্কৃতিটা আমরা ছড়িয়ে দিতে পারি। আপনি ইংরেজি নববর্ষকে আমরা ওই দিক থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য
আজকে আমরা বাঙালি সংস্কৃতিকে যদি আমরা প্রমোট করতে পারি তাহলে পরে এটা আমাদেরকে সহজ করতে পারে ফেসবুক। সাবরিন, এখন যেটি হয় সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে যে ফেসবুকের মাধ্যমে আমরা পয়লা বৈশাখের যে পোশাক রয়েছে সেই নানা ধরনের পোশাকের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মূল্য ছাড়ের বিজ্ঞাপনও আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য যেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনাদের মতো যারা রয়েছেন তরুণ প্রজন্ম, যারা কিনা মূলত এই উচ্ছ্বাসে আবেগে এই দিবসটি উদযাপন করতে ভালোবাসেন, তাদের জন্যে শপিং মলে গিয়ে বা বিপণী বিতানে গিয়ে কিন্তু ক্রয় করতে হচ্ছে না। তো আপনি কি ফেসবুক থেকেই কখনো পয়লা বৈশাখ উদযাপনের জন্য পোশাক পরিচ্ছদ পছন্দ করেছেন? হ্যাঁ, অবশ্যই অনেকবার, শুধু পহেলা বৈশাখ না, অনেকগুলো প্রোগ্রামে আমি ফেসবুক থেকে, মানে ওটাকে অনলাইন শপিং বলে, ওখান থেকে আমি অনলাইন শপিং করতে আরও আমার কাছে কমফোর্ট ফিল হয়, ঠিক আছে, আমি আরও স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ফেসবুক আসাতে হচ্ছে যারা ছোট ছোট বিজনেস করে, ঘরে বসে যেসব মেয়েরা বিজনেস করতে চায়, গয়নার হতে পারে, কাপড়ের হতে পারে, তারা ঘরে বসে বিজনেসটা করতে পারছে। ফেসবুকে নববর্ষ অথবা যে কোনো উৎসব পালনের ক্ষেত্রে এক ধরনের বৈষম্যের রূপ কিন্তু প্রতিভাত হয়। ফেসবুকের মাধ্যমে কিভাবে উৎসব পালনের ক্ষেত্রে ধনী ও দরিদ্রের যে ব্যবধান সেটি কমিয়ে আনা সম্ভব বলে আপনি মনে করেন? এই ফেসবুকের যে ব্যবহার, আপনি এটা ধনী গরিবের উপর নির্ভর করে না। বাঙালির বর্ষবরণ জি, আপনি বিভিন্ন পর্যায়ের তাদের আর্থিক সঙ্গতি অনুযায়ী তারা বর্ষটাকে বরণ করেছে এবং তাদের আর্থিক সঙ্গতি অনুযায়ী তারা বিভিন্ন পর্যায়ে আনন্দটা করেছে। এই ফেসবুক, যেটা আজকের আলোচনার বিষয়, ফেসবুকের মধ্য দিয়ে আমরা আমাদের বাঙালিত্বকে জাগরিত করব, জেগে উঠব এই ফেসবুকের মাধ্যমে, বাঙালি সংস্কৃতিকে প্রচার এবং প্রসার ঘটিয়ে। এই যে নববর্ষের যে শুভেচ্ছাটি আগে যেভাবে হতো সকলের সঙ্গে ব্যক্তিক সাক্ষাতের মাধ্যমে এই শুভেচ্ছাটি দিতে হতো, এখন শুধুমাত্র ফেসবুকে একটি পোস্ট দিয়ে আমি সবাইকে শুভেচ্ছা দিতে পারছি, আবার অনেকে ইনবক্সেও কিন্তু আপনাকে শুভেচ্ছা পাঠাচ্ছে। অবশ্যই। কিন্তু কোন শুভেচ্ছাটি বেশি শক্তিশালী? আমি যেমন এখানে থাকি, আমার শাশুড়ি যে সে আমেরিকাতে থাকে, তো আমি তাকে কিভাবে শুভেচ্ছাটা দিব? এই যে আমার ফেসবুক দেখা আমরা সবাই করি, ওই দিনই, ওইটা একটা দিন যেদিন আমরা একটু ফ্রেন্ডদের সাথে একটু দেখা করি, সুন্দর করে একটু সেজে গুজে, সো ফেসবুক এখানে কোনো প্রবলেম করছে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ এবং সারগর্ভ কথা বলে আমাদের সমৃদ্ধ করেছেন। সুপ্রিয় দর্শক, সহিষ্ণুতার সাথে যারা আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ যাবৎ অবলোকন করলেন, তাদের সকলের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভেচ্ছা। ফিরে আসবো আবার যথাদিনে যথাসময়। আপনারা আমাদের সাথে নিয়মিত সংযোগ রক্ষার্থে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে লাইক দিতে পারেন অথবা কমেন্ট পোস্ট করতে পারেন, যেটির আইডিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের সকলের মঙ্গলময় জীবনযাপন কামনায় অনুষ্ঠান শেষ করছি।